ভৌতিক, অলৌকিক, রোমহর্ষক ও শিহরণ জাগানো কিছু কাহিনী সংকলন শ্রোতাদের উপহার দেওয়াই এ ফরলৌকিকের একমাত্র প্রচেষ্টা। আচ্ছা, ধরুন আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, আপনি প্রাণপণে চাইছেন তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে, কিন্তু তৎক্ষণাৎ কোনো এক অজানা কারণে আপনি সেই প্রতিশোধটা নিতে পারছেন না। আপনি কি করবেন? পিছিয়ে আসবেন, নাকি আগো পিছু না ভেবে প্রতিশোধটা নিয়েই ফেলবেন? অনেক সময় এমন হয় যে অনেক প্রতিশোধ সম্পূর্ণ হয় না, কিছু প্রতিশোধ থেকে যায় অন্ধকারেই অসম্পূর্ণ, অথবা তারা জমা হতে থাকে কোনো এক অজানা খাতায়। সেই খাতা যখন সম্পূর্ণ হয় তখন তার রূপ হয় ভয়ঙ্কর। এই নিয়েই আমাদের আজকের গল্প, প্রতিশোধ নিতে হয়। গল্প পাঠে দীপ, দেবজিৎ, সুব্রত এবং রিম্পা। গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, সৌগতর কলমে প্রতিশোধ নিতে হয়। অফিসের কেবিনে বসে চায়ে একটা চুমুক দিল অমল। তার সামনে কম্পিউটার, আর তাতে উঠছে একের পর এক নাম আর তার ডিটেলস। সেটাই চেক করছে অমল। সে গ্রিন ভ্যালি ব্যাংকে একজন লোন অফিসার। লোকের দেনা পাওনার হিসেব তাকেই রাখতে হয়। আজ খুব একটা চাপ নেই কাজের, তাই চায়ের সাথে কিছুটা সময় অতিবাহিত করছে সে। ডিটেলস চেকিংয়ের পরে অ্যামাউন্টগুলো দেখে নেবে সে। কাকে কীরকম লোন দিতে হবে তা একবার দেখে নেবে। হঠাৎ তার কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকলো তার সহকর্মী নিখিল। তাকে ঢুকতে দেখে মুখটা কম্পিউটারের দিক থেকে সরিয়ে নিল অমল। নিখিল এসে তার সামনে চেয়ারে বসল। কি স্যার, কেমন কাজ চলছে? অমল একটু ক্লান্ত মিশ্রিত গলায় বলল, হ্যাঁ, ওই চলছে। তোমার কি খবর? ডেটা ফাইলগুলো এন্ট্রি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে এসেছে, আর একটু বাকি। এই কথা শুনে অমল আবার কম্পিউটারের দিকে চোখ ঘোরালো। নিখিলের একটা কথা মনে পড়তেই সে বলে উঠল, আচ্ছা, ওই লোনের ব্যাপারটা কি হলো অমলদা, যেটা বলেছিলাম? একটু ভুলে যাওয়ার ভঙ্গিতেই অমল বলল, কোনটা বলো তো, মনে পড়ছে না ঠিক। আরে ওই অভিজিৎ দাস, ওর ব্যাপারটা তোমাকে বলেছিলাম না, যে ওর মায়ের ক্যান্সার হয়েছে, হসপিটালে ভর্তির জন্য টাকা লাগবে। ও হ্যাঁ, ওর ডকুমেন্টস কিছু দিয়েছিল? আরে ও বলেছিল ওর জমি জমা কিছুই নেই, বলেছিল কিছু যদি গয়না রেখে টাকাটা ওকে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। এবার অমল একটু বিরক্তির সুরেই বলল, কি, গয়নার বিনিময়ে টাকা? আরে আমরা কি মহাজন নাকি হে, নাকি সুদের কারবার করি যে গয়না বন্ধক রেখে টাকা দেবো? ওকে বলো ভ্যালিড ডকুমেন্টস আনতে, লোন পেয়ে যাবে। কিন্তু ওর তো এমার্জেন্সি ছিল, তাই অন্য কোনোভাবে টাকাটা দেওয়া যাবে না স্যার? এবার অমল একটু রাগ মিশ্রিত গলায় বলল, আরে ছাড়ো তো, এদের প্রতি মাসেই মায়ের শরীর খারাপ হয় বুঝলে, ওই টাকায় ফুর্তি করবে দেখো গিয়ে। আর হ্যাঁ, তোমাকে যা বলছি তাই করো, দেবো না বলেছি যখন দেয়া যাবে না। এবার নিখিল একটু রাগেই কেবিন থেকে বেরিয়ে এলো। তারপর তার সহকর্মী রঞ্জনবাবুর কাছে গিয়ে বলল, মানুষ কী করে তারা স্বার্থপর হয় বলুন তো? আরে ছাড় না, যার যেমন স্বভাব সে তো সেরকমই করবে। ওপরে তো একজন আছেই, সেই নয় বিচার করুক। চ, আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। এই বলে দুজন বাইরের দিকে এগোলো। কাজ শেষ করে অমল বাড়ি ফিরল। তারপর খাবার টেবিলে বসে পড়ল। এমনিতেই মুডটা খিচড়ে আছে, তাই চুপচাপ খেয়ে দিয়ে উঠে পড়ল সে। আজ আর টিভি দেখল না সে, ঘরে গিয়ে শুয়ে পড়ল।
বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম জড়িয়ে এলো দু চোখে। সকালে অ্যালার্মের আওয়াজে ঘুমটা ভেঙে গেল অমলের। হাত দিয়ে চোখটা বার কয়েক ঘষে নিল সে। তারপর হাত বাড়িয়ে টেবিলের ওপর কিছু একটা হাতড়ালো। কিছু একটা খোঁজার চেষ্টা করলো সে। তারপর চশমার ওপর হাতটা পড়তেই সেটা ধরে পড়ে নিল। এরপর বিছানায় একটু উঠে বসলো অমল। তারপর একরকম আড়মোড়া ভাঙতে ভাঙতেই বাথরুমের দিকে এগোলো অমল। বাইরে বেরিয়ে সে লক্ষ্য করলো তার বউ ব্রেকফাস্ট করছে। বাথরুমের দিকে এগোতেই তার বউ পিছন থেকে বলে উঠল, বলছি আমাদের পাশের বাড়ির দাদা কালকে যেটা বললো ওটা নিয়ে ভাবলে কিছু? সকাল সকাল বউয়ের এই ঘ্যান ঘ্যানানি ভালো লাগে না অমলের। সে একটু কর্কশ সুরে উত্তর দিল, না, ভাবিনি। আর ভাববো বা কেন? আমাদের কাজটা অনেক বলে কয়ে করিয়েছি, আবার ওদেরটাও কি আমাকেই করাতে হবে নাকি? আমি সারাদিন ওই করে যাই, আমার তো আর কাজ নেই না। স্বামীর এরকম রূপ আগেও দেখেছে নীলিমা, তাই এই ব্যাপারে আর কথা বাড়াল না সে। অমল বাথরুমে ঢুকে গেল। অমল বরাবরই একটু স্বার্থপর গোছের। ছোটবেলা থেকেই একাই চেষ্টা করে পড়াশোনা করে একটা ভালো চাকরির সন্ধান করেছে সে। জীবনে কারোর অবগত হওয়া তার স্বভাব নয়। এমনকি নিজের বাবা মার সাথেও সে বিচ্ছিন্নতা তৈরি করতে দুবার ভাবেনি। রিসেন্টলি কলকাতার একটা বসু লেনে ঘর নিয়েছে সে। চাকরির ব্যাপারে কারোর সাহায্য সে নেয়নি। সে কারোর দয়ায় বড় হতে চায় না। এখন সে গ্রিন ভ্যালি ব্যাংকে একটা ভালো পোস্টে চাকরি করে। এমনি সাদাসিধে মানুষ, কিন্তু কাজের জায়গায় কারোর সাথে আপোষ করে না সে। সে যত কাছেরই লোক হোক না কেন, তাতে ওর কিছু যায় আসে না। একেবারে বলতে গেলে নির্দয় মানুষ। তার স্ত্রী নীলিমা একটু সাদাসিধে মেয়ে। স্বামীর কথার ওপর কিছু বলে না সে। ছোটবেলায় মাকে হারিয়েছে মেয়েটা। এখন তার পরিবার বলতে তার বাবা পরিতোষ আর তার ভাই রাহুল। বাবা এখন পেনশনের টাকা পায়, তাতে দুজনের খরচা ঠিক মিটে যায়। রাহুল এখন অ্যাকাউন্টস অনার্স নিয়ে সেকেন্ড ইয়ার পড়ছে। রাহুল তার জামাইবাবুকে আগে থেকেই বলে রেখেছে যে ব্যাংকে একটা চাকরি পাইয়ে দেওয়ার জন্য। নীলিমা যতবারই এ ব্যাপারে সুপারিশ করেছে অমলকে, ততবারই তাকে শুনতে হয়েছে, আমি ওখানে কাজ করতে গেছি, লোককে কাজ খুঁজে দিতে নয়, বুঝলে? ভালো করে ওকে আগে পড়াশোনাটা করতে বলো। হুম, আজকালকার ছেলে মেয়েদের যা অবস্থা। তাই আর কিছু বলতে যায়নি সে অমলকে। আজ সে বাপের বাড়ি যাবে। বাবার শরীরটা খুব একটা ভালো নয় কিছুদিন ধরে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো অমল। তারপর খাবার টেবিলে বসে পড়ল সে। খেতে খেতে তার বউ বলল, বলছি আজ একটু বাপের বাড়ি যাব। তা যাও না, তোমাকে কি বারণ করা হয়েছে নাকি? এরপর আবার খাওয়ায় মন দিল অমল। তারপর তার বউ একটু ধীর গলায় বলল, বলছি তোমার খাবারটা। তাকে থামিয়ে দিয়েই অমল বলে উঠল, থাক, আমার চিন্তাটা না হয় নাই বা করলে। তুমি যাও, আমি আমারটা ঠিক বুঝে নেব। আমার কথা ভেবে আর তোমাকে কষ্ট করতে হবে না। এরপর খাওয়া শেষ করে উঠে পড়ল অমল। তারপর রেডি হয়ে অফিসে বেরিয়ে গেল। নীলিমা বসে বসে ভাবল, আমার স্বামীটা যদি আমার মতোই হতো তাহলে কি ভালোটাই না হতো। অমলও রেডি হয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। এরপর কেটে গেছে 1 মাস। একদিন অফিস যাওয়ার জন্য বাস ধরল অমল। বাসে অক্লান্ত ভিড় ঠেলে অফিসের সামনে নামলো অমল। একেবারে নাজেহাল অবস্থা তার। বাস থেকে নেমে অফিসের দিকে এগোলো। আজ অফিসে একটা জরুরি মিটিং আছে। জলদি গিয়ে কনফারেন্স রুমে ঢুকে গেল সে। মিটিং আর কাজ শেষ হতে হতে বেশ দেরি হয়ে গেল আজ। অফিস থেকে বেরিয়ে সে হাত ঘড়িতে দেখল 10:30 বাজে। আজ আর বাস পাওয়া যাবে না। দেখা যাক কোনো ট্যাক্সি পাওয়া যায় নাকি। এই কথা ভাবতে ভাবতে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো তার সামনে। বেশ চমকেই গেছিল অমল। ট্যাক্সি আসার আকস্মিকতায়
সে চমকে উঠল। যাই হোক, ট্যাক্সির দরজা খুলে তাতে উঠে বসল সে। ট্যাক্সি এগিয়ে চলল। জানলা দিয়ে ঠান্ডা হাওয়ায় বেশ ঘুম পেয়ে গেল অমলের। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল সে। কিছুক্ষণ পর অমলের তন্দ্রা ভাঙল গাড়িটা হঠাৎ থেমে যাওয়ায়। অমল দেখল গাড়ির দরজা খুলে একটা মাঝবয়সী ছোকরা গাড়িতে উঠে বসল। তার পরনে একটা ফুল শার্ট আর একটা ট্রাউজার, মাথায় উস্কো খুস্কো চুল, গালে কিছুদিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি। ছেলেটা উঠে অমলের পাশে বসল, তারপর জানলার দিকে মুখ ফেরালো। অমল আবার গা এলিয়ে দিল সিটে। গাড়ি এগিয়ে চলল। কিছুক্ষণ পর ছোকরাটা বলল, দাদা কতদূর যাবেন? ছেলেটার গলা শুনে অমলের একটু মনে হলো যেন ছেলেটা মানসিকভাবে পীড়িত। তার গলায় হঠাৎ একটু চমকে উঠল অমল। তারপর বলল, এই বসুলেন আপনি? এই তার একটু আগেই। অমল এবার মোবাইল বড় করে তাতে চোখ রাখল। অচেনা কারোর সাথে আলাপ জমাতে তার মোটেই ভালো লাগে না, তাই নিজের মতোই সে ফোন ঘাঁটতে লাগলো। হঠাৎই ছোকরাটা নিজে থেকেই বলে উঠল, আপনি কি ব্যাংকে কাজ করেন? অমল একটু অস্পষ্টভাবে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তারপর ছোকরা বলতে লাগলো, আমার নাম অভিজিৎ দাস। অমলের মনে হলো এই নামটা এর আগেও কোথায় শুনেছে সে, কিন্তু তৎক্ষণাৎ তার মনে আসছে না। ছোকরা আবার বলতে লাগলো, আমিও কারখানায় কাজ করতাম বুঝলেন। ছোটবেলায় বাবা মারা যান, তারপর থেকে আমাকে মা মানুষ করে। আপনি তো জানেনই যে বাবা মারা যাওয়ার পর কতটা কষ্টে একটা মা তার সন্তানকে মানুষ করে। আমার মা লোকের ঘরে ঘরে কাজ করত, আমাকে কোনোদিন কিছুর অভাব বুঝতে দেয়নি। আমিও মাকে খুব ভালোবাসতাম। চুপচাপ যেন ছেলেটার কথা এক মনে শুনে যাচ্ছিল অমল। ছেলেটা একটু থামলো, তারপর আবার বলতে লাগলো, সত্যিই আমাদের জীবনে মায়ের অবদানটা খুব বেশি, কিন্তু মা তো আজ আর নেই আমার সাথে। নেই? নেই মানে? 2 মাস আগে হঠাৎ মা মাথা ঘুরে পড়ে যায়। তারপর ডাক্তার দেখানো হলো মাকে। ডাক্তার বললেন কিছু ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে, সামান্য ব্যাপার। কিন্তু তারপরে মা যেন কেমন হয়ে যেতে থাকে, যেন দিন দিন শুকিয়ে যেতে থাকে। আমি আর দেখতে না পেরে আবার ডাক্তার দেখাই। ডাক্তার টেস্ট করে বলেন মায়ের ব্রেন ক্যান্সার হয়েছে, তৎক্ষণাৎ অপারেশন করতে হবে, না হলে মাকে বাঁচানো যাবে না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমরা ততটা অবস্থাপন্ন ছিলাম না যে টাকা জোগাড় করে সঙ্গে সঙ্গে অপারেশন করতে পারবো। তাই আমি পাগলের মতো টাকার সন্ধান করতে থাকি। অনেক ব্যাংকে লোন নেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু পাই না। আমাদের তেমন কিছু জমি জমাও ছিল না যে সেটা বেচে চিকিৎসা করা যাবে। এদিকে আবার টাকার অভাবে মাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেয়া হয়। মাকে ঘরে নিয়ে আসি, আর তার কিছুদিন পর একদিন সকালে উঠে দেখি মা মারা গেছে। আমি যেন দিশাহারা হয়ে যাই। কথাগুলো বলতে বলতে ছেলেটার চোখ ছলছল করে ওঠে। সে মুখ নামিয়ে কাঁদতে থাকে। অমলের এগুলো দেখে যেন একটু কষ্ট হয়। সে ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলে ওঠে, কেঁদো না, যা হওয়ার তাই হয়েছে, এতে তোমার আমার কারোর হাত নেই। অমলের কথাগুলো শুনে ছেলেটা কান্না থামায়। তারপর একটু ধাতস্থ হয়ে মুখটা ওপরে তোলে সে। তারপর ভয়ার্ত কণ্ঠায় বলে, আমার বাবা তো চলেই গিয়েছিল, এখন মাও চলে গেল। আমি এখন একা হয়ে গেলাম দাদা, আমি একা হয়ে গেলাম। আমি আছি তো তোমার বন্ধুর মতো, তুমি একা নও, এই ভেবে আর কষ্ট পেও না। অমলের কথাগুলো শুনে ছেলেটার হাবভাব পাল্টে গেল। তার ঠোঁটের কোণে একটা হাসি খেলে গেল।
সে একটু স্বাভাবিক কণ্ঠেই বলল, আপনি আমার বন্ধু হবেন দাদা? তবে জানেন, প্রতিদিন আমি বাড়িতে আসতাম আর মায়ের ফটোর দিকে তাকাতাম। বলতাম, মা, যদি একবার কোনো জায়গা থেকে লোন দিয়ে দিত, তবে তুমি আজ বেঁচে থাকতে মা। লোনের কথাটা শুনে অমলের মনে পড়ে যায় 1 মাস আগের একটা কথা। একটা লোন রিজেক্ট করেছিল সে। নামটা যেন কি ছিল? অভিজিৎ দাস। মনে পড়তেই অমলের সারা শরীর ঠান্ডা হয়ে যায়। নিজেকে যেন অপরাধী মনে হয় অমলের। সে একটা দ্বিধাগ্রস্তভাবে মাথা নামিয়ে ফেলে। জানেন, মা চলে যাওয়ার পর আমি বড্ড একা হয়ে যাই। মাকে ছাড়া আমার জীবনটা একেবারে অর্থহীন হয়ে যায়। প্রতি মুহূর্তে আমি মায়ের অভাব অনুভব করতে থাকি। মায়ের জন্য আমার মনও ব্যাকুল হয়ে ওঠে। তাই মায়ের কাছে যাওয়ার জন্য আমার একটাই উপায় ছিল, যার জন্য আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। শেষের কথাগুলো শুনতে শুনতে অমলের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। অমলের সব কিছু ওলট পালট হয়ে যায়। অমল একটু মাথা তুলে ভয়ার্ত কণ্ঠেই বলে, মানে তুমি তো এখানে আমার সামনে বসে আছো, কিসব আবোল তাবোল বলছো? কথা শেষ হতে না হতেই ছোকরাটা মুখ ফেরায় অমলের দিকে। তার মুখটা যেন নিমেষেই ফ্যাকাশে হয়ে উঠেছে। তার চোখ যেন জ্বলছে। অমল তার গলায় লক্ষ্য করে দেখল একটা দড়ির ছাপ সেখানে স্পষ্ট। অমলের মনে পড়ে গেল ছেলেটার কথা। যার জন্য আমি গলায় ঝুলে পড়ি। নিমেষেই যেন অমলের শরীর ঠান্ডা হয়ে যায়। ছেলেটার মুখ দিয়ে লালা ঝরছে। ছেলেটা ঘ্যাস ঘ্যাসে গলায় বলে, আমার মায়ের বেলা লোন দিতে কষ্ট হচ্ছিল তোর? তুই লোনটা দিলে তো আমার মাকে আর মরতে হতো না, আমিও মরতাম না। অমল প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার কপালে যেন বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। সে আর তাকিয়ে থাকতে পারে না। এবার সে সামনের দিকে তাকায়। সে দেখে ট্যাক্সির সামনে একটা আলো। চোখ ধাঁধিয়ে যায় অমলের। হঠাৎ ড্রাইভার প্রচণ্ড জোরেই ব্রেক মারে। তারপর অমল অজ্ঞান হয়ে যায়। ঘুম ভাঙতেই অমল দেখে সে গাড়িতে শুয়ে আছে। ধড়পড় করে উঠে বসে অমল। তারপর লক্ষ্য করে সেই ছোকরাটা নেই গাড়িতে। গাড়িটা দাঁড়িয়ে আছে। অমল একটু চিন্তিত গলায় ড্রাইভারকে বলে, সেই ছেলেটা কই? কোন ছেলেটা? আপনি কি স্বপ্ন দেখছেন? আমি তো আপনাকে একাই নিয়ে এলাম। আপনি তো গাড়িতে উঠেই শুয়ে পড়েছিলেন। অমল মনে মনে ভাবে সে একটা খারাপ স্বপ্ন দেখেছে, তাই সে গাড়িতে শুয়ে পড়েছিল। হঠাৎই অমল সামনের দিকে তাকায়। দেখে সামনে একটু ভিড় জমা আছে। সে ড্রাইভারকে দেখে বলে, কি হয়েছে দাদা, গাড়ি থামিয়ে রেখেছেন? দেখুন না, সামনে ভিড় জমা আছে রাস্তায়। অমল দেখে সত্যি একটু দূরে ভিড় জমা আছে। চেঁচামেচি হচ্ছে। ব্যাপারটা সচক্ষে দেখতে গাড়ি থেকে বেরিয়ে পড়ে অমল। তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে যায় ভিড় লক্ষ্য করে। একটু ফাঁকা জায়গা দেখে সেখান দিয়ে গলে গিয়ে দেখে ব্যাপারটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর একটু এগোতেই অমল যা দেখে, একটা ট্যাক্সির সাথে একটা লরি ধাক্কা মেরেছে। একজন যাত্রী মাটিতে পড়ে আছে। তার মাথা ফেটে রক্ত বয়ে যাচ্ছে। হাত পা ছড়িয়ে পড়ে আছে দেহটা। পাটা থেঁতলে গেছে। মুখের দিকে তাকাতেই নিজের চোখকে বিশ্বাস করতেই যেন কষ্ট হয় অমলের। সে হতবাক হয়ে যায়। মাটিতে যে দেহটা পড়ে আছে সেটা আর কারণ নয়, অমলেরই দেহ। সেটা দেখে অমলের সব কিছু ওলটপালট হয়ে যায়। বিশ্বাস আর অবিশ্বাসের কালো অন্ধকারে যেন ঢেকে যায়। এক অজানা ভয়ে অমল স্তম্ভিত হয়ে যায়। আনমনেই সে বলে ওঠে, মানে আমি মৃত?
কিন্তু একটু আগেই তো আমি বেঁচে ছিলাম। সে মরে গেছে না বেঁচে আছে সেটাই সে ঠাউর করতে পারে না। সে আস্তে আস্তে পিছিয়ে আসে, তারপর পিছন ঘুরে দেখে কোথায় সেই ট্যাক্সি যেটা সে গেছে নামলো, আর কোথায় বা সেই ড্রাইভার। কিছু তো নেই সেখানে। পিছনে রাস্তা পুরো ফাঁকা। যেখানে ট্যাক্সি দাঁড়িয়ে ছিল সেখানে খালি জমাট বাঁধা অন্ধকার। অমল কাঠ হয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তার নিথর দেহটার দিকে। রক্ত গড়িয়ে পুরো রাস্তা লাল করে দেয়। হঠাৎই একটা ফ্যাসফ্যাসে কিন্তু স্পষ্ট কণ্ঠ যেন অমলের কানে কানে বলে, আপনি আমার বন্ধু হবেন দাদা। শেষ হলো আমাদের আজকের গল্প প্রতিশোধ নিতে হয়। গল্প পাঠে দেব, দীপ, সুব্রত ও রিম্পা। গল্পের সূত্রধার দীপ। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন। আমাদের গল্পে কণ্ঠ দেওয়ার জন্য সুব্রত ও রিম্পাকে অনেক ধন্যবাদ।